This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। ভারতের প্রত্যাঘাতে কি ক্ষতি হয়েছে পাকিস্তানের, এই প্রশ্নগুলো এখন তো আসবে, কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয় এবং সেই সাংবাদিক বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে। সেই সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরবো, কারণ প্রমাণ সমেত জানিয়ে দিল ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9 জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। লস্কর জৈশ হিজবুলের 100-রও বেশি জঙ্গি নিহত হয়েছে। নিহত জঙ্গিদের অনেকেই ওয়ান্টেড তালিকায় ছিল। পাকিস্তানের কয়েকশো কিলোমিটার ভিতরে স্ট্রাইক করা হয়। পাক মিলিটারি প্রাণ কেন্দ্র পাঞ্জাব প্রদেশে প্রত্যাঘাত করে ভারত। বাহাওয়ালপুরে জৈশের জঙ্গি ঘাঁটিতে স্ট্রাইক হয়। বাহাওয়ালপুরে আমেরিকা ড্রোন পাঠানোর সাহসও পায়নি। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের সামনে লাল দাগ টেনে দিল ভারত। আমার সঙ্গে আমার সহকর্মীরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন, জ্যোতির্ময় এবং সায়ন্ত। তিনজনে তিনটি জায়গা থেকে রয়েছে। আমি জায়গাগুলো উল্লেখ করে করে এক একজনের কাছে যাব। সবার প্রথমে আমি জ্যোতির কাছে যাই। জ্যোতি, আমরা আজকে দেখলাম আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা হয়েছে। আমি যদি একটু পয়েন্ট ধরে ধরে তোমার কাছে বলি। এয়ারফোর্স এয়ার স্ট্রাইক 20% ইনফ্রাস্ট্রাকচার পাকিস্তানের নষ্ট করে দেওয়া হয়েছে। বায়ুসেনার আধিকারিকের মৃত্যু পর্যন্ত হয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ছবি নয়, সবকিছু একেবারে ভিডিও দিয়ে দিয়ে, ছবি দিয়ে দিয়ে, প্রমাণ দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতীয় সেনা যে মুখের কথা নয়, সব প্রমাণ আমাদের কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তার মানে তো বলা যেতে পারে পাকিস্তানের সাংঘাতিক ক্ষয়ক্ষতি। সেই ক্ষয়ক্ষতি পূরণ করবে বলেই কি এরা সংঘর্ষ বিরতি করে? দেখো, আমরা বিষয়টাকে একটু অন্যভাবেও দেখতে পারি। তা হচ্ছে যে একদিক থেকে যে পরিস্থিতির মধ্যে তাদেরকে সংঘর্ষ বিরতি ঘোষণা করতে হয়েছে, সেই পরিস্থিতিটা কিন্তু তাদের জন্য অত্যন্ত প্রতিকূল। একেবারে ভারত যে কাজ করেছে তা হচ্ছে পাকিস্তানের অভ্যন্তর পর্যন্ত গিয়ে আঘাত হেনেছে একেবারে তাদের গুরুত্বপূর্ণ ইনস্টলেশনে। আর সেক্ষেত্রে তারা বুঝতে পেরেছে যে কোনোভাবেই এইভাবে যদি আঘাত আসতে থাকে তা বেশিক্ষণ সহ্য করা সম্ভব নয়, এবং সেই কারণেই আমেরিকার সেক্রেটারি অফ স্টেট এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে তারা যোগাযোগ করেছে, মার্কো রুবিওর সঙ্গে যোগাযোগ করেছেন, এবং তারা ভারতের সঙ্গে যে কথা বলতে চায় সে বিষয়ে যাতে আমেরিকা ইন্টারভেন করে সেই জন্য আবেদন তারা জানিয়েছে। কিন্তু আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, কোন সময় এই প্রেস কনফারেন্স 3 সেনাবাহিনীর প্রধানের তরফ থেকে করা হচ্ছে, যে সময় মাত্র আর কয়েক ঘন্টা বাকি রয়েছে। আগামীকাল দুপুর 12টার সময় ডিজিএমও পর্যায়ের বৈঠক হবে। সেই বৈঠকের আগে সারা বিশ্বের কাছে ভারত একটা বিষয়ে সম্পূর্ণ স্পষ্ট করে দিল যে এই যে সংঘাত চলছে সেই সংঘাতে সরাসরিভাবে পাকিস্তানকে আক্রমণ করার কোনো টার্গেট নেই ভারতের। ভারতের যাবতীয় টার্গেট হচ্ছে জঙ্গি ঘাঁটিকে নির্মূল করা, এবং সেক্ষেত্রে মিলিটারি ইনস্টলেশনে আঘাত করার ব্লুপ্রিন্টও ভারত প্রাথমিকভাবে ছকেনি, এবং তার পরবর্তী ক্ষেত্রে সিভিলিয়ানদের অ্যাটাক করার কোনো ভাবনা এখনো পর্যন্ত ভারতের মাথায় নেই এবং কোনো সময় তারা করবে। একদম এটাই সাংঘাতিক ক্রোনোলজি যে প্রথমে পাহেলগাঁওয়ে সাধারণ নাগরিককে মারা হলো, সাধারণ মানুষকে মারলো জঙ্গিরা। তার প্রতিশোধ নিতে গিয়ে তার প্রত্যাঘাতে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি একেবারে গুড়িয়ে দিল ভারত। তারপর পাকিস্তান কি করলো, জঙ্গিদের মারা হয়েছে বলে, জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে তারা একের পর এক হামলা করতে থাকে। আর স্বাভাবিকভাবে ভারত প্রত্যাঘাত করবে। আর সেই কথাই আজ সেনাবাহিনীর বক্তব্যে স্পষ্ট যে এই গত বেশ কয়েকদিন ধরে ঠিক কোন পথে এগেছে ভারতীয় সেনা। আমি অবশ্যই সায়ন্তর কাছে যাবো, সায়ন্ত পাঞ্জাবে রয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা আপডেট তোমার কাছ থেকে নিয়ে নিতেই হবে জ্যোতি, কারণ গতকাল এই সময়টা আর আজ এই সময়টা ঠিক কি পরিস্থিতি দেখছো কাশ্মীরে? তুমি আজ সকাল থেকে কি একটু অন্যরকম টেনশন দেখলে, না সাধারণ মানুষ এবার একটু আস্তে আস্তে করে ছন্দে ফিরছে কাশ্মীরে? পাকিস্তান যে চাপে পড়েছে তা আজকের এই মুহূর্তের ছবিটাই স্পষ্ট।
এবং তুমি যে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর এই মুহূর্তে ছবি দেবে। আমি দাঁড়িয়ে আছি শ্রীনগরের ডাল লেকের সামনে। আমার পিছনে হাউসবোট দেখতে পাচ্ছ, যে বিভিন্ন বর্ণময় হাউসবোট, সেই হাউসবোট এখানে দেখা যাচ্ছে। এবং পর্যটক অবশ্যই নেই, কারণ এখানে যেহেতু ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে পর্যটকদের খালি করে দেওয়া হয়েছে। কিন্তু তার পাশাপাশি যদি ডাল লেকের পাশে আমরা রাস্তাটা দেখাই, সেখানেও দেখতে পাবে যে আলো ঝলমল করছে। ঠিক 24 ঘন্টা আগে এই শহরটি এই সময় সম্পূর্ণ কালো ঘন অন্ধকারে ডুবে গিয়েছিল, ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল, সাইরেন বাজছিল, আকাশে একের পর এক মিসাইল এবং ড্রোন হামলা হয়েছে। এবং শ্রীনগরের বিভিন্ন জায়গায় যে মিলিটারি ইনস্টলেশন রয়েছিল, সেই মিলিটারি ইনস্টলেশনে হামলা করার চেষ্টা করছিল পাকিস্তান। কিন্তু আজকে আমরা সম্পূর্ণ অন্য ছবি দেখছি, যে স্থানীয় মানুষ তারা কিন্তু আবারও তারা রাস্তায় বেরিয়েছে, আলো ঝলমল করছে। এই ছবিটা দেখতেই ভালো লাগছে, কারণ এই ছবিটাই আমরা দেখতে চাই। অন্তত একটা বিষয় পরিষ্কার হয়ে গেল আজ বিকেলে, ভারতীয় সামরিক বাহিনী যে বার্তাটা দিতে চেয়েছিল সেটা কিন্তু পাকিস্তানের সেনার কাছে পৌঁছে গিয়েছে। না হলে এই শান্ত পরিস্থিতিটা, এই শান্ত ছবিটা অতটা দেখা যেত বলে কি সন্দেহ ছিল সকাল থেকে। আমার সঙ্গে সুমন রয়েছে, সায়ন্ত রয়েছে। সুমন রাজস্থান থেকে রয়েছে। আমি সুমন তোমার কাছে একটুখানি আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলি। আজ ভারতীয় সেনার পক্ষ থেকে বলে দেওয়া হলো যে পরিস্থিতি এর মধ্যে তৈরি হয়েছে, যে পরিস্থিতি এই ভারত এবং পাকিস্তানের মধ্যে হলো, একটা যুদ্ধ পরিস্থিতি পর্যন্ত হলো, সেই পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে যে ভারত একটা লাল দাগ টেনে দিয়েছে। জঙ্গি দমনে ভারত একটা লাল দাগ টেনে দিল পাকিস্তানের সামনে। এটা কি শুধুই পাকিস্তানের সামনে, পুরো একেবারে আন্তর্জাতিক সকলের সামনে, আন্তর্জাতিক ক্ষেত্রেই একেবারে জঙ্গি ক্ষেত্রে, জঙ্গি দমনে ভারত লাল দাগ টেনে দিল। সুমন, দেখো শর্মিষ্ঠা, ভারত যেভাবে প্রত্যাঘাত করেছে একেবারে শুরু থেকে, তুমি যদি দেখো অপারেশন সিঁদুরের, তাহলে ভারত পাকিস্তানের মধ্যে কয়েকশো কিলোমিটার ভেতরে থাকা একাধিক জঙ্গি ঘাঁটিতে প্রিসিশন অ্যাটাক করেছে। এবং বিফোর আফটার ছবি, অর্থাৎ আগে কি ছিল পরে কি ছিল, তা আন্তর্জাতিক ক্ষেত্রে সকলের সামনে প্রকাশ্যে আনা হয়েছে। ভারত এমন জায়গায় হামলা করেছে যেখানে পাকিস্তান পর্যন্ত ড্রোন পাঠানোর সাহস দেখায়নি। অর্থাৎ ভারত গোটা বিশ্বের সামনে দেখিয়ে দিল যে জঙ্গি দমনের ক্ষেত্রে, জঙ্গিদের ক্ষেত্রে ভারতের কি ভূমিকা, এবং লাল দাগটা গোটা বিশ্বের সামনে টেনে দিয়েছে ভারত। পাশাপাশি তোমাকে বলে রাখি, একেবারে প্রমাণসহ যে জঙ্গি ঘাঁটিগুলোতে ভারত হামলা চালিয়েছে, প্রত্যাঘাত করেছে, তাতে কি পরিমাণ আঘাত হয়েছে এবং কোন কোন মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে ভারত নিকেশ করতে সক্ষম হয়েছে, তার তালিকা এবং তার প্রমাণ ভারত পেশ করেছে। তোমাকে বলে রাখি, ভারতের যে আকাশতীর এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা যে কতটা পোটেনশিয়াল, এবং সেটা যে পাকিস্তানি সব ড্রোনকে কার্যত পর্যদুষ্ট করতে পেরেছে, তাও কিন্তু ভারত গোটা বিশ্বের সামনে দেখিয়ে দিল। তবে ডাল লেকের যে ছবি আমরা দেখছিলাম, এখানে রাজস্থান সীমান্তে কিন্তু ছবিটা ভিন্ন। একদম এই জায়গাটা থেকে আমি তোমার কাছে আসবো সুমন। মানে আমার নিজেরও আগ্রহ হচ্ছে, আমি জানি তুমি বিভিন্ন জায়গায় ঘুরছো, তুমি যেখানে রয়েছো সেখানে দেখছি তোমার মোবাইলের আলোটা তোমার মুখে পড়ছে। মানে সেখানে কি, মানে রাজস্থানে যেখানে রয়েছে, লোকেশন তোমাকে বলতে হবে না, কারণ যদি আর্মি মুভমেন্ট থাকে, সেটা কি তোমার মানে ব্ল্যাকআউট কি সেখানে রয়েছে, না দূরে আমি ছোট ছোট আলো দেখতে পাচ্ছি? মানে একটু ছবিটা মনে হচ্ছে ডাল লেকে থেকে আলাদা। একেবারে দেখো ডাল লেকের থেকে সম্পূর্ণ আলাদা ছবি। তার কারণ আজকে এখানে সন্ধ্যে 7:30 থেকে সকাল 6টা পর্যন্ত সম্পূর্ণ ব্ল্যাকআউটের ঘোষণা রয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে শর্মিষ্ঠা, যেটা দেখা গেছে গত 3 দিন ধরে, একেবারে সিজ ফায়ারের পরেও বারবার কিন্তু পাকিস্তান ড্রোন পাঠিয়েছে, এবং এই সময়টা রাত 9টার আশপাশ থেকে সেই ড্রোন হামলাগুলো শুরু হয়েছে। তুষার, তোমাকে যে ছবিটা দেখাচ্ছে, দূরে যে ক্ষীণ আলো তুমি দেখতে পাচ্ছ, তার ওপারেই হচ্ছে আন্তর্জাতিক সীমান্ত, এবং তার ওপারে পাকিস্তানের বাওয়ালপুর ঘটকির মতন জঙ্গি ঘাঁটিগুলো। সেই দিক থেকেই কিন্তু ক্রমাগত ড্রোন অ্যাটাক হয়েছে। তাই আজকেও এই রাজস্থান সীমান্ত, সেই সীমান্ত কিন্তু সম্পূর্ণ ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে। তবে তোমাকে একটা স্বস্তির কথা বলে রাখি, এখনো পর্যন্ত কোনো সাইরেনের আওয়াজ কিন্তু আজকে পাওয়া যায়নি। একদম সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। সাইরেন তো তখনই আওয়াজ পাওয়া যাবে যদি রেডারে কোনো রকম সন্দেহজনক কিছু ধরা পড়ে, কারণ রেডারে ধরা পড়লে যদি কোনো ড্রোন বা মিসাইল আসে, তারপরেই সাইরেনটা বেজে ওঠে, সেটা আমরা জানি। তবে এখনো পর্যন্ত স্বস্তির বার্তা এটাই যে কোথাও সাইরেন বাজার শব্দ পাওয়া যায়নি। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। সায়ন্ত পাঞ্জাব থেকে আমার সঙ্গে রয়েছে। সায়ন্ত, আমি পাঞ্জাবের পরিস্থিতি অবশ্যই তোমার কাছ থেকে জানতে চাইবো, তবে আমার একটা বড় প্রশ্ন, মানে আজকে যদি ওভারঅল সাংবাদিক সম্মেলনটা দেখা যায়, তাহলে শেষের দিকে একটা বড় পয়েন্ট এসেছে যে আমরা, ভারতীয় সেনা বলছে যে আমরা কিন্তু করাচিতে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। The Navy was ready to move to Karachi, আর পাকিস্তান জানে যে আমরা কি করতে পারি। এটা কিন্তু একটা বিশাল বড় পয়েন্ট সায়ন্ত।
একদমই, দেখো ভারতীয় নৌবাহিনী কি করতে পারে 1971-এর যুদ্ধে করাচি পোর্টের ধ্বংসের কথা কিন্তু পাকিস্তান নৌসেনা বা পাক প্রশাসন জানে, আর সেই কারণে কিন্তু সেই বিষয়টিকেই মনে করিয়ে দিয়ে আজ কিন্তু সেনা একটা কথাই বলল যে করাচিতে ভারতীয় সেনা যেতে পারে, পৌঁছতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আরব সাগরে আইএনএস বিক্রান্ত, আইএনএস সুরাত, আইএনএস কলকাতা, আইএনএস বিশাখাপত্তনমের মতো শক্তিশালী ডেস্ট্রয়ারগুলোর উপস্থিতি, যেগুলো মূলত কিন্তু শক্তিশালী মিসাইল উৎক্ষেপণ করে করাচি পোর্টকে নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারে। সেই বার্তায় কিন্তু আজকে সেনারা পরোক্ষে পাকিস্তানকে দিয়ে রাখলো। দেখো আরব সাগরে দাঁড়িয়ে আরব সাগরের উপরে নৌবাহিনীর শক্তি, একই সঙ্গে করাচি পোর্টের অতীতের শিক্ষা, সব মিলে কিন্তু পাকিস্তান সেনা কিন্তু কিছুটা হলেও তাদের চাপে রয়েছে। আরও একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, ভারতীয় সেনা যে কথা বলে সে কথা কিন্তু করে দেখায়, সেটার মূল উদাহরণ হচ্ছে এই প্রত্যাঘাত অপারেশন সিঁদুর। সাথে কিন্তু যে জায়গাগুলো আক্রমণ করেছে সেই জায়গাগুলো কিন্তু ট্র্যাক করে ঠিক সে নির্ভুলভাবে সেখানেই আঘাত করেছে, কোনো বাইরে কিন্তু সে মিসাইল বা ড্রোন পড়েনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কিরনা হিল, যে কিরনা হিল হচ্ছে এয়ারবেস কার্গোদার ঠিক পাশে, এই কিরনা হিলের ভেতরে কিন্তু পাকিস্তানের নিউক্লিয়ার যে পরমাণু যে অস্ত্র সেগুলো রাখা রয়েছে, সেই দরজায় সরাসরি হিট করেছে ভারতীয় মিসাইল। এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু পাকিস্তানকে নতজানু হতে বাধ্য করলো যে যদি দরজায় হিট করতে পারে তাহলে তো যে জায়গায় অস্ত্রগুলো রয়েছে বা যে মূল জায়গায় যাবতীয় অস্ত্র রসদ মজুদ রয়েছে ভারত তো সেখানেও প্রত্যাঘাত করতে পারে। এই জায়গায় নতজানু হতে কিন্তু বাধ্য করেছে পাকিস্তানকে। সব মিলিয়ে প্রত্যাঘাত প্রতি ক্ষেত্রে হয়েছে, ছত্রে ছত্রে হয়েছে, এবং সেখানেই হয়েছে যেখানে পাকিস্তান শক্তিশালী। পাকিস্তান দুর্বলতাও দেখিয়ে দিয়েছে, এবং যে অস্ত্রগুলো চীনের কাছ থেকে এনেছে সেগুলো কতটা প্রতিরক্ষার ক্ষেত্রে সেটা তো অন্তত আমরা যে ছবিগুলো তোলা হলো, যে ভিডিওগুলো দেখানো হলো ভারতীয় সেনার পক্ষ থেকে, সেখানে তো স্পষ্ট, মানে আমরা তো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছবি দেখাইনি, ভারতীয় সেনা তো একেবারে সবার সামনে সাংবাদিক বৈঠক করে দেখিয়ে দিল, স্যাটেলাইট ইমেজ পর্যন্ত দেখালো, আফটার বিফোর করে দেখানো হলো যে কিভাবে ভারতীয় সেনা প্রত্যাঘাত এনেছে বিভিন্ন জায়গায়। আমি খুব সংক্ষেপে আজকে পাঞ্জাবের পরিস্থিতিটা, সারাদিনে পাঞ্জাবের পরিস্থিতিটা কি ছিল, বিশেষ করে এখন 9টা বেজে গিয়েছে, 9:06 হয়ে গিয়েছে, পাঞ্জাবে কি একটু হলেও টেনশন রয়েছে? মানে তুমি যেখানটা রয়েছে, যেটা আমাকে সুমন দেখালো, রাজস্থানে কিন্তু একটু হলেও টেনশন, মানে সেখানে আজও ব্ল্যাক আউট রয়েছে। তুমি যেখানে রয়েছে পাঞ্জাবের, শান্ত। শর্মিষ্ঠা, আমি রয়েছি এখন পাঠানকোটের একদিকে হচ্ছে হিমাচল, একদিকে হচ্ছে জম্মু, অর্থাৎ এই হিমাচল কোন দিক চীনের সীমান্ত, অন্যদিকে জম্মু হচ্ছে পাকিস্তান সীমান্ত। পাঠানকোট কিন্তু ঠিক মাঝ বরাবর অংশে। আর এই পাঠানকোটে কি চেহারা পিকুকে দেখাতে বলবো, তুমি দেখতে পাচ্ছ পুরো ব্ল্যাক আউট, অন্ধকার হয়ে গেছে। 7:30 8টার পর থেকে এখানকার সাধারণ মানুষকে পুলিশ বলেছে বাড়িতে ঢুকে যান, নিরাপদে থাকুন, অন্ধকার করে থাকুন, এবং সারা রাস্তার লাইট বন্ধ করে রাখা হয়েছে। অমৃতসর সহ লুধিয়ানা এবং অন্যান্য জায়গায় সব জায়গায় কিন্তু ব্ল্যাক আউট আছে। বিশেষ করে ফিরোজপুর এলাকায় তো স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ডিসির তরফে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পাঠানকোট, যে পাঠানকোটের এয়ারবেসের উপর মিসাইল অ্যাটাক হয়েছিল, চীনের দেওয়া মিসাইল, সেই পাকিস্তান এয়ারবেসও কিন্তু সম্পূর্ণ আশেপাশের এলাকা সম্পূর্ণ অন্ধকার করে রাখা হয়েছে। অর্থাৎ গোটা পাঠানকোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এবং একদম এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি এই জায়গাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, যে কারণে ভারতীয় সেনার পক্ষ থেকে যথেষ্ট তৎপর, তারা যে সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত সেই সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত। তবে আমি একটুখানি শেষের দিকে, মানে আমি একটু জ্যোতির কাছে যাবই, কারণ আমাদের ভালো লাগে ভালো ছবি দেখতে। এরকম অন্ধকার তো আমরা দেখতে চাই না, আমরা চাই জলজল করুক আলো এবং সবাই শান্তিতে থাকুক। যে ছবিটা একটু ডাল লেকে ধরা পড়ছে, মানে মানুষ ছন্দে ফিরছে, আমরা ছন্দে ফিরতে চাই কারোর কোনো রকম ক্ষতি না করেই। জ্যোতি, আরো একবার একটু ছবিটা দেখাও ডাল লেকে। একদমই, আমি সরাসরিভাবে আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব আরও একবার শিকারার ছবিটা দেখাতে। ভাসমান শিকারা ডাল লেকের ওপরে রয়েছে এবং সেই শিকারায় কিন্তু বর্ণময় আলো দেখা যাচ্ছে। আজকে সকাল থেকে যে ছবিটা আমাদের চোখে ধরা পড়েছে, একবারে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত আমি এসে পৌঁছেছি, পুরো রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে বরাবর যেভাবে সেনা তৎপরতা আমরা দেখতে পেয়েছি, কাশ্মীরের বিভিন্ন প্রান্তে যেভাবে সেনা তৎপরতা দেখতে পেয়েছি, এবং যে খবর আমরা পাচ্ছি যে একেবারে ফ্রন্ট লাইনে সেই জায়গাতে কিন্তু সমস্ত ভাইটাল অ্যামিউনিশন ইনস্টলেশন রেডি রয়েছে। যদি পাকিস্তান কোনো রকম ভুল করে তাহলে সঙ্গে সঙ্গে ভারত প্রত্যুত্তর দিতে তৈরি। কিন্তু তার পাশাপাশি ভারতের ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম
তুমি যে র্যাডারের কথা বললে, সেই র্যাডার প্রত্যেকটা বিষয়ে ঠিক এমনভাবে তৈরি রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ তারা নিশ্চিন্তে থাকতে পারে। আর একদম কতটা সাধারণ নিশ্চিন্তে মানুষের প্রশাসন নিশ্চিন্তে বা থাকাটাই সেনাবাহিনী আসল রাখতে ব্যাপার, পারে। এবং সেই বিষয়টা 100% প্রথম থেকেই নিশ্চিত করেছে ভারতীয় সেনা। জ্যোতির্ময়, তুমি সঙ্গে থাকো। আমি একটু আরেকটা বললাম না, ভালো ছবি দেখতে আমরা অভ্যস্ত, ডাল লেকের এই ঝলমলে আলো আমরা দেখছি, এবার একটু চাঁদের আলো দেখা যাক। সেটা রাজস্থানের সীমান্ত এলাকা থেকে ধরা পড়েছে। আমাদের সহকর্মী সুমন এবং তুষার সেখানে রয়েছেন, তাদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে চাঁদের আলো, কারণ পূর্ণিমা রয়েছে তার ঠিক আগের রাতে রাজস্থান সীমান্তে দেখুন কি সুন্দর ঘোলাটে চাঁদের আলো। এই ঘোলাটে আলোটা যত পরিষ্কার হবে, দুদেশের সম্পর্ক যত ভালো হবে, সেটাই মঙ্গল। তবে হ্যাঁ, এক হাতে তালি বাজে না, বারবার ওই দেশকেও সাবধানে থাকতে হবে, কোনো জঙ্গিকে মদত দিলে চলবে না, কারণ জঙ্গিকে মদত দিলে, কোনো সন্ত্রাসবাদী কাজ করলে সেটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলে ঘোষণা করা হবে বলেই কিন্তু এই বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ সায়ন্ত, ধন্যবাদ সুমন, ধন্যবাদ জ্যোতির্ময়। এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং যে কথাটা বলছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ঘরে ঢুকে মারবো, ঘরে ঢুকে মেরে দেখিয়ে দিয়েছি, ওদিক দিয়ে গুলি চললে এদিক দিয়ে গোলা ছুটবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা বলেছেন বলে সরকারি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ভারতের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়ে গিয়েছে, অপারেশন সিঁদুর বন্ধ করা হয়নি, ওদিক থেকে কিছু করা হলে এদিক থেকে জবাব দেওয়া হবে। এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের পরিষ্কার অবস্থান। কাশ্মীর সমস্যা নিয়ে মধ্যস্থতা করতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এ নিয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করবে না ভারত। আগেই স্পষ্ট করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন সংবাদ সংস্থা নিউ ইয়র্ক টাইমস সূত্রে খবর, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারত পাক সংঘাত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী মার্কিন ভাইস প্রেসিডেন্টকে জবাব দেন, কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান খুব পরিষ্কার, পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়ে কথা হবে, আর কোনো বিষয় নিয়ে কথা বলার কিছু নেই। তারা জঙ্গিদের দিতে চাইলে কথা বলবো, আর কোনো বিষয়ে আমাদের আগ্রহ নেই। কেউ মধ্যস্থতা করুক সেটা আমরা চাই না, আমাদের কারো মধ্যস্থতার প্রয়োজন নেই। পাকিস্তানের বিরুদ্ধে কঠোরতম অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, মোদী বলেছেন, জঙ্গিদের ধূলিসাৎ করব বলেছিলাম, করেছি। ভাবালপুরকে মাটিতে মিশে দিয়েছি, মুরিদকে জঙ্গি ঘাঁটিকে মাটিতে মিশিয়েছি, মুজাফফরাবাদকে মাটিতে মিশিয়ে দিয়েছি। ঢুকে মারবো বলেছিলাম, ঢুকে মেরে দিয়েছি। ওদিক থেকে গুলি চললে এদিক থেকে গোলা ছুটবে। जिन भारत विरोधी और आतंकी संगठनों ने भारत माता के मस्तक पर हमला करके कई परिवारों के सिंदूर मिटाए थे, उन्हें भारतीय सेना ने ऑपरेशन सिंदूर के माध्यम से इंसाफ दिलाने का काम किया है। हमने केवल सीमा से सटे सैन्य ठिकानों पर ही नहीं कार्रवाई की, बल्कि भारत की सेनाओं की धमक उस रावलपिंडी तक सुनी गई जहां पाकिस्तानी फौज का हेडक्वार्टर मौजूद है। भारत में आतंकवादी घटनाएं करने और कराने का क्या अंजाम होता है, पहलगाम की घटना के बाद दुनिया देख रही है। तो नरेंद्र मोदी ने स्पष्ट कर दिया है कि यह नया भारत है जो आतंक के खिलाफ सरहद के इस पार और उस पार दोनों तरफ प्रभावी कार्रवाई करेगा। সরকারি সূত্রে খবর, অপারেশন সিঁদুর বন্ধ করেনি ভারত। সমঝোতার প্রেক্ষিতে সাময়িক বিরতি নেওয়া হয়েছে। পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করলে ভারত হামলা করবে, পরিষ্কার হিসেব। এর মধ্যে কোনো দ্বিমত নেই। ভারতের সামরিক বাহিনীর তরফেও সেটা জানিয়ে দেওয়া হয়েছে। In this regard, I must inform all of you that the Chief of Army Staff has earlier today conducted a security review and has granted full authority to our army commanders for counter actions in the kinetic domain in case of any violation by Pakistan. Our aim was not to inflict casualties, but in case there have been, it is for them to count. Our job is to hit the target, not to count the body bags. পাকিস্তানের বিমান বহরের ঘাঁটিগুলি সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, পাকিস্তানের করাচি বন্দর ভারতের নিশানায় ছিল, এখনো রয়েছে। Our forces remained forward deployed in the northern Arabian Sea in a dissuasive and deterrent posture with full readiness and capacity to strike select targets at sea and on land, including Karachi at time of our choosing. This time, if Pakistan dare take any action, and Pakistan knows it, what we are going to do. That's all.
পাকিস্তান আবার ধৃষ্টতা করলে শাস্তি দেবে ভারত, জানিয়ে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অপারেশন সিঁদুরে 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে একদম ভারত। পাকিস্তান আক্রমণ করেছিল, আর সেই আক্রমণ রুখে পাল্টা আঘাতও করেছে ভারতীয় সামরিক বাহিনী। একদিনে পাকিস্তানের 1 ডজন সেনা ঘাঁটিতে স্ট্রাইক করা হয়, বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। উপগ্রহ চিত্রেই সেটা স্পষ্ট যে পাকিস্তানের কতটা ড্যামেজ হয়েছে। রাওয়ালপিন্ডির কাছে চকলালা নূর খান ঘাঁটি অস্ত্র ভান্ডারে বড়সড় ক্ষতি হয়েছে। করাচির কাছে ভোলারি ঘাঁটিতেও প্রত্যাঘাত, আর সেই ক্ষতও দেখা যাচ্ছে উপগ্রহ চিত্রে। দেখুন, চর খেলো পাকিস্তান, ব্যথা লাগলো চীনেরও। HQ-9 চীনের এয়ার ডিফেন্স সিস্টেম কয়েক হাজার কোটি টাকায় কিনেছিল পাকিস্তান। সে ডিফেন্স চুরমার হয়ে গেল ভারতের প্রত্যাঘাতে। কোথাও জখম, কোথাও ব্যর্থ। 6 মে গভীর রাত ভারতীয় বায়ুসেনার মিসাইল হানায় গুড়িয়ে গেল পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি। কোনোটা লস্কর ই তৈবার, কোনোটা জৈশ-ই মোহাম্মদের, তো কোনোটা হিজবুল মুজাহিদিনের। শুধু স্ট্রাইক নয়, একেবারে নিখুঁত স্ট্রাইক। বাহওয়ালপুরে ছোড়া হয় দেশের সবচেয়ে খতরনাক মিসাইল। খতম হাই ভ্যালু টার্গেট, খতম মাসুদ আজাহারের গোটা পরিবার। হাতে গরম প্রমাণও দিয়েছে ভারত। 8ই মে সকাল থেকে আবার প্রত্যাঘাত। এবার ড্রোন হানায় ধ্বংস লাহোর লাগোয়া সেনাঘাঁটি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমই। দুর্বল রক্ষণ, সুযোগ পুরোপুরি কাজে লাগায় ভারতীয় বায়ুসেনা। শুক্রবার রাত ও শনিবার সকালের মধ্যে পাকিস্তানে 12টি সেনাঘাঁটিতে প্রত্যাঘাত। তালিকাটা লম্বা। বায়ুসেনার যুদ্ধবিমান থেকে টার্গেট করা হয় রফিকি, মুরিদ, চাকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর, চুনিয়া, সারগোধা, জাকোকাবাদ, স্কারদু, ভোলারি ঘাঁটি। টার্গেট করা হয় পাসরুর, শিয়ালকোটের রেডার সিস্টেমও। We struck his air bases, command centers, military infrastructure, air defense systems across the entire Western Front. The bases we struck include Chaklala, Rafiki, and mind you, Chaklala is Islamabad. Rahim Yar Khan, Sakar, sending a clear message that aggression will not be tolerated. প্রত্যাঘাতের পর পাক বায়ুসেনার ঘাঁটির ভয়াবহ ছবি সামনে এসেছে। পাকিস্তানের সেনাসহ রাওয়ালপিন্ডির খুব কাছে চাকলালার নূর খান ঘাঁটি। রাতে জ্বলতে দেখা যায় সেই এয়ারবেস। ইসলামাবাদ আর রাওয়ালপিন্ডির সেনাঘাঁটির ধমনী এই নূর খান ঘাঁটি। রাজস্থান সীমান্তের ওপারেই রহিম ইয়ার খান বিমানবন্দর। রানওয়েতে বিরাট গর্ত, বিমানবন্দরের অন্দর পুরোপুরি ক্ষতবিক্ষত। শনিবার দুপুরে খবর আসে জাকোকাবাদ বিমান ঘাঁটিও জ্বলছে। দ্রুত হামলা চালানোর এয়ারবেস ভোলারি, জাকোকাবাদ। রফিকি, সারগোধা এয়ার অপারেশনের অন্যতম ঘাঁটি। পাক অধিকৃত কাশ্মীরের স্কারদু উঁচু পাহাড়ি অপারেশনের লঞ্চপ্যাড। ড্রোন ওড়ানোর ঘাঁটি চুনিয়া, পাসরুর। এত বড় ধাক্কা, এতেই দিনের আলোর মতন স্পষ্ট ভারতের একটি এয়ার স্ট্রাইকও ঠেকাতে পারেনি পাক এয়ার ডিফেন্স। তাই তো কর্নেল সোফিয়া কুরেশি জোর গলায় বলেছেন, इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान को बहुत भारी नुकसान पहुंचाया। उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स को, चाहे वो लैंड एसेट्स हो या फिर उनके एयर एसेट्स। यही नहीं, इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान की एयरफील्ड स्कर्दू, जकोबाबाद, सरगोदा और बुलारी को बहुत नुकसान पहुंचाया। पाकिस्तान की ऑफेंसिव व डिफेंसिव कैपेबिलिटी को नष्ट कर दिया गया। পাকিস্তান ব্যর্থ, চীনও ব্যর্থ। এক চরে জোড়া গালে দাগ বসিয়ে দিল ভারত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 6 মে রাতে অপারেশন সিঁদুর ভারতের। সে রাতেই পহেলগাঁও গণহত্যার বদলা নিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানের 9 জঙ্গি ঘাঁটিতে মিসাইল স্ট্রাইক করা হয়। খতম মাসুদ আজহারের ভাই, শ্যালক সহ গোটা পরিবার। খতরনাক 5 জঙ্গির তালিকাও দিয়ে দিয়েছে ভারত। জঙ্গির শেষকৃত্যে পাক সেনা রয়েছে, পাকিস্তানের জাতীয় পতাকা মোড়ানো রয়েছে, সেই ছবিও আন্তর্জাতিক মঞ্চে হাতিয়ার করেছে ভারত। 6 মে গভীর রাত আচমকা 9 জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত ভারতীয় বায়ুসেনার। মুহূর্তে ধ্বংস লাহোর লাগোয়া মুরিদকে ঘাঁটি, লস্করে তাইবার উইং, মার্কাজে তৈবার ঘাঁটি। নিহত খতরনাক জঙ্গি আবু জুন্দাল ওরফে মুদাসসর খাদিয়া খাস। মুরিদকের মার্কাজ তৈবার দায়িত্বে ছিল আবু। নিহত আবুকে গার্ড অফ অনার দেয় পাক আর্মি। কফিনে ফুল চড়ান পাক সেনাপ্রধান ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। শেষকৃত্যের দায়িত্বে ছিল কুখ্যাত জঙ্গি নেতা হাফিজ আব্দুল রউফ। শেষকৃত্যে ছিলেন পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল ও পাঞ্জাব পুলিশের আইজি। বহালপুরের মার্কাজ সুবহান আল্লাহতেও এয়ার স্ট্রাইক করে ভারত।
জৈশে মোহাম্মদের জঙ্গি তৈরি স্কুল গুড়িয়ে দেয় বায়ুসেনার মিসাইল। এখানেই খতম হাফিজ মোহাম্মদ জামিল, পরিচয় মাসুদ আজহারের সবচেয়ে ছোট শালক। বাহাবালপুরের মার্কাজ সুবহান আল্লাহর দায়িত্বে থাকা হাফিজই তরুণদের জঙ্গি তৈরি করত, জৈশের হয়ে টাকা তোলার দায়িত্বেও ছিল। বাহাবালপুরের মসজিদের স্ট্রাইকে 10 জনের বেশি পরিজনকে হারিয়েছে মাসুদ আজহার। হাফিজের মতো মাসুদের আরেক শ্যালকও খতম ওই এক স্ট্রাইকেই। নাম মোহাম্মদ ইউসুফ আজহার ওরফে উস্তাদজি ওরফে মোহাম্মদ সেলিম ওরফে ঘোষি সাহেব। জৈশের অস্ত্র অনুশীলনের দায়িত্বে ছিল। জম্মু কাশ্মীরে বেশ কিছু সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে। কান্দাহারের সেই IC 814 অপহরণ মামলার ওয়ান্টেড। লস্করের খালিদ ওরফে আবু আকাশা জৈশে মোহাম্মদের মোহাম্মদ হাসান খানকেও নিকেশ করেছে ভারতীয় মিসাইল। দূর থেকে হলেও নিখুঁত নিশানা, জঙ্গিদের কোমর ভেঙে জবাব ভারতের। পেহেলগাঁও হামলার যোগ্য জবাব, সন্ত্রাসবাদের টুটি টিপে মার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, কাল থেকে বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু ভীষণভাবে জোরালো হয়ে দেখা দিয়েছে। আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি হলো, তৃতীয় পক্ষকে হস্তক্ষেপের অধিকার দিল ভারত। ঠিক কোন পরিস্থিতিতে সংঘর্ষ বিরতি হয়েছে, কেন সক্রিয় হলো আমেরিকা? সে দেশের সংবাদ মাধ্যম বলছে ভারত পাক সংঘাত নাকি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছিল। পাকিস্তানের সংঘর্ষ বিরতির প্রতিশ্রুতি কত ঠুনকো তা তো শনিবার সন্ধ্যের পরেই বোঝা গিয়েছে, যখন আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা দিয়ে ফের হামলার চেষ্টা করা হয়। তার মানে তথাকথিত সিজফায়ারই প্রশ্নের মুখে, এবং সিজফায়ারের ঘোষণা বিতর্কের মুখেও বটে। US प्रेसिडेंट ने डोनाल्ड ट्रंप साहब ने ये कहा है, एंड आई कोट, आई एम प्राउड दैट द USA was able to help you arrive at this historic and heroic decision। इस ट्वीट पे भी बड़े सवाल उठते हैं, तो क्या किस स्थिति थी, क्या थी, ये मैं नहीं जानता, ये तो डोनाल्ड ट्रंप साहब ही जानते हैं। ये हमारे संप्रभुता पर हमला है और ये सरकार की कमजोरी है मोदी की, कि प्रेसिडेंट ट्रंप को बीच में लाना पड़ा, उसको खुद नहीं है ताकतवर। और वॉर रुकवाने की जरूरत क्या है? कौन सा बदला लिया आपने, मुझे बताइए। वो 6 आतंकवादी आज भी इस देश के भूमि पर छुपे हैं। We wanted to teach those who had sent these terrorists across that there is a price to be paid. We still have to catch the individual terrorist perpetrators, but we do not need to tie the whole country down in a war. For us, it was one-off. We'll do it. If Pakistan did not escalate, we would not have escalated. Pakistan did. We also did. It was getting to a point where if it continued like this, we would needlessly have been caught into a long drawn-out war without a clear objective at the end of it. ভারত ও পাকিস্তান বলার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সিজফায়ার ঘোষণা করে দেন। মার্কিন বিদেশ সচিবের সোশ্যাল মিডিয়া পোস্ট তারপরেই আসে। আমেরিকার মধ্যস্থতায় সিজফায়ার, পাকিস্তান সেটাই বলছে। পাক প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ কাঁপা কাঁপা গলায় যুদ্ধ জয়ের ঘোষণা করেছেন আর ধন্যবাদ জানিয়েছেন আমেরিকাকে। ভারতের তরফে সোশ্যাল মিডিয়ায় সিজফায়ারের ঘোষণা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রকাশ্যে বলেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। দুজনের বক্তব্যেই আমেরিকার মধ্যস্থতার কোনো উল্লেখ নেই। Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea. মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর, আমেরিকা দুদেশের সঙ্গেই যোগাযোগ বজায় রেখে চলছিল, কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে ঘুরপথেও কোনো আলোচনা হচ্ছিল না। পাকিস্তানকে উপযুক্ত শাস্তি দিতে উদ্যত ভারত কারোর কোনো কথায় কান দিচ্ছিল না। শনিবার পরিস্থিতি একটা অদ্ভুত জায়গায় পৌঁছয়। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেয় ভারত। ভারতের ত্রিমুখী আক্রমণের মুখে অরক্ষিত হয়ে পড়ে পাকিস্তান। পাক প্রাইম মিনিস্টারের বিশেষ নিরাপত্তা বৈঠকের খবর মেলে। এই ধরনের বৈঠকে সাধারণত মরণ কামড় দেওয়ার মতো সিদ্ধান্ত হয়, যদিও পাকিস্তানের তরফে এই বৈঠকের কথা স্বীকার করা হয়নি। তবে ভারতের দিক থেকে ভয়াবহ আক্রমণের ভয় ছড়িয়েছিল পাকিস্তানের মনে। সূত্রের খবর, এরপরেই পাকিস্তানের তরফে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হয়। মার্কিন সংবাদ মাধ্যমে খবর, পাকিস্তান আমেরিকাকে বলে তারা মরণ কামড় দিতে চলেছে। আমেরিকা পাকিস্তানকে ভারতের সঙ্গে কথা বলার জন্য বলে। মার্কিন নির্দেশে পাক ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করেন।
প্রশ্ন হচ্ছে, শুরুতে নিরপেক্ষতার কথা বলেও কেন মধ্যস্থতার পথে হাঁটল আমেরিকা? মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট দুজনেই তো ভারত পাক সংঘর্ষ থেকে দূরে থাকার কথা বলেছিলেন। এর উত্তর মিলেছে কাশ্মীর নিয়ে ট্রাম্পের শেষতম টুইটে। তিনি কাশ্মীরে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন এবং ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির কথা বলেছেন। অর্থাৎ পাকিস্তানকে IMF যে $100 কোটি ঋণ মঞ্জুর করেছে, বাণিজ্যের মাধ্যমে সেই টাকা আমেরিকাতেই ফেরত নিয়ে যেতে চান ট্রাম্প। আন্তর্জাতিক মহলে সেটাই ধারণা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কোনো দেশকে পরোয়া না করেই প্রত্যাঘাতের পথে হেঁটেছে ভারত, তা স্পষ্ট করে দিয়েছে ভারত। কারণ আজকের ভারত আত্মনির্ভর, সংঘাতের আবহে আরো বেশি শক্তিশালী। লখনৌয়ে ব্রহ্মসের নতুন ইউনিটের উদ্বোধন করে হুঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। আগামী দিনে ভারত সামরিক ক্ষেত্রে আরো শক্তিশালী হবে, সেরকমই বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী। किसी भी परिस्थिति में रहें, यह देश चलता रहेगा और हमारा काम नहीं रुकेगा। किसी भी स्थिति में हमारा संवाद नहीं टूटेगा। সেনাকে আরো শক্তিশালী করতে এবার লখনৌয়ে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র তৈরি নতুন কারখানা। জাতীয় প্রযুক্তি দিবসে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নতুন ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, বছরে 80 থেকে 100টি ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যমাত্রা। 2021 সালে কারখানাটির শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হবে ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস। ব্রহ্মোসের নতুন ইউনিটের জন্য খরচ 300 কোটি টাকা। ভারতের ব্রহ্মাস্ত্র ব্রহ্মোস, যার রেঞ্জ 290 কিলোমিটার, গতি 4170 কিলোমিটার প্রতি ঘন্টা, শত্রুর রেডারকে ফাঁকি দিতে সক্ষম, আগের চেয়ে আরও বেশি ক্ষিপ্র। রাফালে ইতিমধ্যেই জুড়েছে ব্রহ্মোস। डॉक्टर APJ अब्दुल कलाम ने यह कहा भी था, दुनिया कमजोरों का नहीं बल्कि शक्तिशाली का सम्मान करती है। उनका विजन था कि हमें अपनी ताकत को और मजबूत करना होगा। जब तक कोई देश ताकतवर नहीं होगा, दुनिया उसका सम्मान नहीं करेगी। রাজনাথের মুখে যোগীর ভূয়সী প্রশংসা। আগামী দিনে ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়িয়ে উত্তরপ্রদেশ দেশের রোল মডেল হয়ে উঠবে, বার্তা প্রতিরক্ষা মন্ত্রীর। যোগী আদিত্যনাথের দাবি, तो कम से कम पाकिस्तान वालों से पूछ लेना चाहिए कि ब्रह्मोस मिसाइल की ताकत क्या है। आतंकवाद कुत्ते की पूंछ है जो कभी सीधी होने वाली नहीं, जो प्यार की भाषा मानने वाली नहीं है। उसको उसकी भाषा में जवाब देने के लिए तैयार होगा और इस दिशा में भारत ने ऑपरेशन सिंदूर के माध्यम से दुनिया को एक संदेश दे दिया है। ব্রহ্মোস শুধু ক্ষেপণাস্ত্র নয়, শত্রুপক্ষের কাছে একটা অভিশাপ। ধারে ভারে স্পষ্ট বুঝিয়ে দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় প্রমাণ হয়ে গিয়েছে যে ভারতের তুনে অস্ত্রের শেষ নেই। কিন্তু দেশি আকাশে ভারতের আকাশ রক্ষা হয়েছে। প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO তৈরি আকাশ মিসাইলে কুপকাত পাকিস্তান। ভারতের 15টি জায়গায় হামলা ছক কষেছিল পাকিস্তানের, সেখানে কামাল দেখিয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র। কিভাবে দেশের আকাশ রক্ষা করল সেনা, বায়ুসেনা, তুরুপেত্তাস আকাশ, দেখুন। অপারেশন সিঁদুরের পরেই দেওয়ালে পিঠ থেকে যাওয়া পাকিস্তান হামলার ব্যর্থ চেষ্টা করে। সরকারি বিবৃতিতে জানানো হয়, বুধবার রাতে ভারতের 15টা শহরের সেনা ছাউনিতে ড্রোন এবং মিসাইল হামলার ছক কষেছিল পাকিস্তান। তার মধ্যে ছিল শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, ভুজ, লুধিয়ানা এবং চণ্ডীগড়। কিন্তু পাক সেনার সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। ভারতীয় সেনার তৎপরতায় তা বানচাল হয়ে যায়। দেশি আকাশে দেশের আকাশ রক্ষা পায়। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার তৈরি মিসাইলে জব্দ হয় পাকিস্তান। আত্মনির্ভর ভারতের উদ্যোগে ভারতের স্বনির্ভর প্রতিরক্ষা কৌশল, 96% দেশীয় উপকরণ দিয়ে তৈরি উচ্চমানের সামরিক প্রযুক্তি। এক ইউনিট থেকে একসঙ্গে 4টে টার্গেট ধ্বংসে সক্ষম। 25 কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারে শত্রুর মিসাইল, গুড়িয়ে দিতে পারে কম উচ্চতায় উড়ে আসা ড্রোনও। এই ক্ষেপণাস্ত্র 60 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। শত্রুপক্ষের যুদ্ধ বিমান, UAV, হেলিকপ্টার, ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন স্কাই থ্রেটের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সম্পদ আকাশ। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই আকাশ মিসাইল ভারতের মান রাখায় রীতিমতো উচ্ছ্বসিত ভারতীয় বায়ুসেনা, স্থলসেনা এবং নৌসেনা। এমনকি প্রতিরক্ষা এবং গবেষণা সংস্থা DRDO রীতিমতো উচ্ছ্বসিত আকাশকে নিয়ে। S-400 মতো আকাশ যে কামাল দেখিয়েছে
তাতে পাকিস্তানের যে কোনো অস্ত্রকে যে কুপঘাত করতে সক্ষম তা কিন্তু বুঝিয়ে দিয়েছে। পাকিস্তানের দিক থেকে একের পর এক ড্রোন উড়ে এসেছিল, কিন্তু সেগুলি কিছুই পারল না ভারতের ওপরে আঘাত হানতে, কারণ আকাশ তৈরি ছিল ভারতের তরফে। রাতের আকাশ সম্পূর্ণ ড্রোন ধ্বংসের আলোয় ঝলমলে উঠল। ডিআরডিও আমাদের এই যে আকাশ সিস্টেম ডেভেলপ করেছে, এটা শুধু ভারতবর্ষের জন্য না, আর এটা যে খুবই কার্যকর সেটা দুদিন আগে মানে কালকের রাতে আমরা খুব ভালোভাবে দেখেছি। গাজাতে যে অ্যাকশন হয়েছিল এটাতে কি কিন্তু পুরোপুরি ইসরায়েলরা আয়রন ডোমটাকে 100% সিকিউর করতে পারেনি, কিন্তু ইয়েস্টারডে কালকে আমরা দেখলাম যে আমাদের যে এডি সিস্টেমস শুধু S-400 না, আকাশ তীরও বেশ সুষ্ঠুভাবে একটা এমন পরিবেশ সৃষ্টি করলো দ্যাট উই ওয়ার 100% সাকসেসফুল। 8-এর দশকে আকাশ নিয়ে গবেষণা শুরু হয়। 9-এর দশকে আকাশের টেস্ট ফায়ারিং বা মহড়া হয়। চাঁদিপুরের আকাশেও আকাশের মহড়া হয়েছে। ভারত ইতিমধ্যেই আর্মেনিয়ায় আকাশ সিস্টেম রপ্তানি করেছে, যা বিশ্ব প্রতিরক্ষা বাজারে তার সুনাম আরও জোরদার করেছে। ফিলিপিন্স, ভিয়েতনাম, মিশর এবং ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশ এই সিস্টেমটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানকে জব্দ করা এই ক্ষেপণাস্ত্রের এবার নিঃসন্দেহে আন্তর্জাতিক বাজারে আরও কদর বাড়বে। কমলেশ চৌধুরী ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। তাহলে পাকিস্তানকে জবাব দিতে হাতিয়ার এখন মেক ইন ইন্ডিয়া। পাকিস্তানের চীনা ডিফেন্সে ছিন্ন ভিন্ন করে দিয়েছে ইসরায়েলি ড্রোন হারাপ। জানেন, এই ইসরায়েলি ড্রোন এখন ভারতেই তৈরি হয়, নাম তার অগ্নিকা, আর তার তেজে ছারখার লাহোর থেকে রাওয়ালপিন্ডি। পাকিস্তানের ধ্বংসস্তূপে বুঝিয়ে দিয়েছে অগ্নিকার অ্যাটাকিং ক্ষমতা। নিঃশব্দে পাকিস্তানের প্রত্যাঘাত। অপারেশন সিঁদুরে জোরদার ভূমিকা আত্মঘাতী ড্রোন হারপের। বৃহস্পতিবার সকালে পাকিস্তানের একাধিক বড় শহরে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। ইসরায়েলি ড্রোন হার্প মেক ইন ইন্ডিয়ার ফসল অগ্নিকার তেজে ছিন্ন ভিন্ন লাহোরের পাক এয়ার ডিফেন্স সিস্টেমও, সে কথা স্বীকার করেছে পাকিস্তানি। ইসরায়েলি ড্রোন হার্প মূলত শত্রুর র্যাডারকে ধ্বংস করে দেয়। এই ড্রোন উচ্চমাত্রার বিস্ফোরক বহন করতে পারে, একসঙ্গে বহন করতে পারে 23 কেজি বিস্ফোরক। দিন রাতের যে কোনো অভিযানে এই ড্রোন ব্যবহার করা যায়। এই ড্রোনের 1000 কিলোমিটার পর্যন্ত অপারেশনাল রেঞ্জ। দূরের লক্ষ্যবস্তু খুঁজে নিখুঁত নিশানায় সক্ষম এই ড্রোন। রয়েছে ইলেকট্রো অপটিক্যাল, ইনফ্রারেড, ফরওয়ার্ড লুকিং ইনফ্রারেড সেন্সর, কালার সিসিডি ক্যামেরা ও অ্যান্টি রেডার হোমিং প্রযুক্তি। পাকিস্তানকে জবাব দিতে হাতিয়ার মেক ইন ইন্ডিয়াও। দেশে হার্প তৈরি করে আদানি গোষ্ঠী। ভারতে তৈরি ইসরায়েলি ড্রোনের নাম অগ্নিকা। ইসরায়েলি প্রযুক্তির এই ড্রোন বানানো হয় বেঙ্গালুরুতে। অগ্নিকা ড্রোন মারাত্মক শক্তিশালী, এটাকে সুইসাইড ড্রোনও বলা হয়। তার কারণ এই অগ্নিকা ড্রোনের মাধ্যমে যে কোনো জায়গায় অ্যাকিউরেট, একেবারে প্রিসিশন অ্যাটাক করা সম্ভব। এবং এই অগ্নিকা ড্রোন প্রায় 9 ঘন্টা শত্রুর কাছে গিয়ে মাথার ওপরে ঘুরতে পারে এবং তারপর সময় বুঝে আক্রমণ করতে পারে এই অগ্নিকা ড্রোন। এই ড্রোনের বিশেষত্ব পরীক্ষা করার পর 2021 সালে ভারত সরকার 100টিরও বেশি বরাদ দিয়েছিল। প্রসঙ্গত, বালাকোট এয়ার স্ট্রাইকের পর এই ড্রোন কেনার সিদ্ধান্ত হয় বলে সূত্রের খবর। অগ্নিকার তেজেই ছারখার লাহোর থেকে রাওয়ালপিন্ডি। ধ্বংস চীনা এয়ার ডিফেন্স সিস্টেম। কমলেশ চৌধুরী ও সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। আর আমরা এই কদিনে দেখেছি যে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল এই পাকিস্তান, কিন্তু পাক মিসাইল ধ্বংসে ভারতের মোক্ষম অস্ত্র L-70। জানেন, বিতর্কিত বোফোর্স কোম্পানি প্রথম তৈরি করে L-70 অ্যান্টি এয়ারক্রাফট গান, আর সেই অস্ত্রই একের পর এক পাক ড্রোন ধ্বংস করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জম্মু, পাঞ্জাব এবং রাজস্থানের একাধিক জায়গা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করেছিল পাকিস্তান, কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করতে সেনার বেশ কয়েকটি সামরিক অস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সূত্রের খবর, S-400 ছাড়াও পাকিস্তানের ড্রোন হামলা রুখে দিতে অগ্রণী ভূমিকা নিয়েছে L-70 বন্দুক। ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়ে আসছিল ভারতের দিকে। তখন উধামপুর, সাম্বা, জম্মু, আখনুর, নগরোটা এবং পাঠানকোট সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটগুলির অ্যান্টি ড্রোন সিস্টেম লঞ্চ করা হয়, যার জেরে 50টিরও বেশি পাক ড্রোন ধ্বংস হয়ে যায়। বৃহস্পতিবারের হিরো হয়ে ওঠে L-70 অ্যান্টি এয়ারক্রাফট গান। বিতর্কিত বোফোর্স প্রথম তৈরি করে L-70 অ্যান্টি এয়ারক্রাফট গান। রাষ্ট্রায়ত্ত সংস্থা বেল L-70 আধুনিকীকরণ করে।
এর ফায়ারিং ক্ষমতা মিনিটে 240 থেকে 330 রাউন্ড। 4 থেকে 12 কিলোমিটার রেঞ্জের মধ্যে শত্রুর যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন ধ্বংস করতে সক্ষম। এর বিশেষত্ব হল ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম, অটো ট্র্যাকিং সিস্টেম এবং নাইট ভিশন। পাক ড্রোন ধ্বংসে কার্যকরী ভূমিকা ছিল L-70-এর। 2 F-16 aircraft and 1 JF-17 was destroyed by L-70 gun. L-70 is a very, very powerful weapon. It is still in the air defense world the most powerful gun. Pakistan has Oerlikon 30 mm American variety, but they don't stand anywhere in front of L-70. ভারতীয় রাজনীতির গতিপথ বদলে দিয়েছিল রাজীব গান্ধীর আমলের বোফোর্স কেলেঙ্কারি। একেই হাতিয়ার করে নির্বাচনে জিতে যায় বিরোধী জোট ন্যাশনাল ফ্রন্ট। ভিপি সিং প্রধানমন্ত্রী হওয়ার পর বোফোর্স কোম্পানির সঙ্গে সব রকম সম্পর্ক ত্যাগ করেন। বোফোর্স কেলেঙ্কারির খাতা ফের খুলছে মোদী সরকার। 1986 সালে সেই বিতর্কিত অস্ত্র চুক্তি সংক্রান্ত তথ্য আমেরিকার কাছে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই বোফোর্সের L-70 অ্যান্টি এয়ারক্রাফট গান বৃহস্পতিবারের রাতের হিরো হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কি চলছে এখন সীমান্তে? একদিকে অনুপ্রবেশে মদত, অন্যদিকে অস্ত্র তুলে দিয়ে নাশকতায় উস্কানি। বারবার এই চেনা ছকেই এগিয়েছে পাকিস্তান। পাঞ্জাব সীমান্তে বিপুল অস্ত্র বিস্ফোরক উদ্ধার সেই সম্ভাবনাকেই যেন আরো জোরালো করে তুলেছে। স্পষ্ট হয়েছে লাগাতার ড্রোন হামলার আরো একটা কারণ। সীমান্তে সংঘাতের মধ্যেই বড়সড় নাশকতার ছক বানচাল করে দিয়েছে বিএসএফ ও পাঞ্জাব পুলিশ। অমৃতসর সহ পাঞ্জাবের সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি এখনো থমথমে। সন্ধে হলেই বেজে উঠছে সাইরেন। পাক বেয়াদবিতে শহর জুড়ে রেড অ্যালার্ট। এপারে আঘাত আনতে সীমান্ত পার করে ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে পাকিস্তানের ড্রোন, মিসাইল। ভারতের দুর্ভেদ্য সুরক্ষা বলয় তা ধাক্কা খেয়ে ফিরছে। তপ্ত এই আবহেই অমৃতসরে ভারত পাক সীমান্তের কাছে বিপুল পরিমাণে গোলাবারুদ বিস্ফোরক উদ্ধার। আজনাল থানার চকবালা এলাকায় ড্রোনে করে ফেলা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। উদ্ধার হয়েছে প্রায় 3 কেজি বিস্ফোরক, উদ্ধার 2টি হ্যান্ড গ্রেনেড, 972 গ্রাম RGX ডিটোনেটর। উদ্ধার হয়েছে 30 রাউন্ড তাজা গুলি, 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন। মূলত এই এলাকা সীমান্তবর্তী হওয়ায় মাঝে মধ্যেই এলাকার বাসিন্দারা গোলাগুলির শব্দ পান। বারবার করে ড্রোন উড়ে এসেছে এই এলাকার আকাশের ওপরে। গ্রেনেড, কার্তুজ সমেত ড্রোনটি ঠিক এইখানে পড়েছিল, যে জায়গাটি আমার ক্যামেরা পার্সন পিকু দেখাচ্ছে, ঠিক এখানে ড্রোনটি পড়ে। बीएसएफ सीमांत থেকে नजर রেখেছিল ড্রোনগুলিকে। लोग इकट्ठे हो गए, फिर अं देखा तो समान उत्थे पे आया, वो पैकिंग ही पई ही। फिर पुलिस आई आ, पुलिस ने वो पैकिंग खोल के देखी आ भी इसके बीच में क्या है क्या नहीं। हम तो कुछ नहीं देखा भी क्या इसके बीच में है क्या नहीं, पैकिंग ही पड़ी सी। গোয়েন্দাদের অনুমান এই বিপুল পরিমাণে অস্ত্র বিস্ফোরক সীমান্তের ওপার থেকে ড্রোনে করে ফেলা হয়েছে। ফাঁস হয়ে গেছে পাকিস্তানের ষড়যন্ত্র। ভারতীয় সেনাকে বিভ্রান্ত করে অনুপ্রবেশের পথ খুলতে পুরনো ছক। তপ্ত আবহে তাতেই কি নতুন করে শান দিচ্ছে ইসলামাবাদ? যেটা মনে করছে এই যে বারবার করে গুলি চালাচ্ছে সন্ধ্যাবেলা হলেই, সেটা অনুপ্রবেশ করানোর কৌশল। আর অনুপ্রবেশ ঘটিয়ে এখানে যে অস্ত্রগুলো পড়ে সেগুলো তাদের হাতে পৌঁছে দেওয়া, যাতে পাঠানকোট, অমৃতসর এয়ারবেস সহ একাধিক এলাকায় নাশকতা চালানোই ছিল মূল লক্ষ্য। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, আজনাল, অমৃতসর। চীনা মিসাইলে মুখ পুড়েছে পাকিস্তানের। রাজস্থানের জয়সলমীরে পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারত। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকার সেই এক্সক্লুসিভ ছবি ধরা পড়ে TV9 বাংলার ক্যামেরায়। আজও দিনভর থমথমে ছিল জয়সলমের। নির্লজ্জ পাকিস্তান মুখে সংঘর্ষ বিরতির কথা বলছে, আবার সংঘর্ষ বিরতি লঙ্ঘনও করছে। 5 দিনের সংঘর্ষের পর সুর নরম পাকিস্তানে। শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন, কিন্তু ঘণ্টা দেড়েকের মধ্যেই তা লঙ্ঘন করে পাকিস্তান। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে লেজে গোবরে পাকিস্তান। চীনা মিসাইলে মুখ পুড়েছে পাকিস্তানের। মুখ থুবড়ে পড়া মিসাইল নিষ্ক্রিয় করে ভারত। রাজস্থানের জয়সলমীরে নিষ্ক্রিয় পাক মিসাইল। মরু শহর রাজস্থান, এবং এই রাজস্থানের যে সীমানা, ভারত পাক আন্তর্জাতিক সীমানা, সেই সীমানা দিয়ে বারবার পাকিস্তানি ড্রোন তা ঢোকার চেষ্টা করেছে রাজস্থানের অভ্যন্তরে। একেবারে বারমেড়, পোখরান, জয়সলমীর থেকে যোধপুর
প্রত্যেকটা জায়গায় পাকিস্তানি ড্রোন ঢুকে হামলার চেষ্টা করেছে। ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম সব ড্রোনকে পর্যদুষ্ট করেছে। অবশেষে পাকিস্তান সিজ ফায়ারের অনুরোধ করায় ভারত তাতে সায় দেয়। এই যে মরুপ্রান্তর, ধুধু মরুপ্রান্তর, এটা পাকিস্তানের মিরপুর এবং সুক্কুরের খুব কাছে। এই আকাশপথেই বারবার ভারতের প্রতিরক্ষাকে বিঘ্নিত করার চেষ্টা করে কার্যত নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। শুক্রবার জয়সলমীরে রেড অ্যালার্ট ছিল। করোনাকালে যেমন লকডাউনের সময় দোকানপাট সব বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক তেমনই লোকজনকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছিল। শুক্র ও শনিবার সব পর্যটকেরা জয়সলমীর ছেড়ে গেছেন। আধার নামলেই সারা শহরে আলো বন্ধ করে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই আতঙ্কে শহরবাসী। সোনার কেল্লা, জয়সলমীর আন্তর্জাতিক সীমানা থেকে খুব কাছে। সেই শহর কয়েকদিন ধরে লাগাতার ব্ল্যাকআউট দেখেছে ঝাঁকে ঝাঁকে পাকিস্তানি ড্রোন। কিন্তু সবকটা ড্রোনকে ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম পর্যদুষ্ট করেছে। রবিবার সকালেও শুনশান পথঘাট, কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। डर तो लगता है भाई साहब, क्यों नहीं लगेगा। डर लग रहा था, बाकी 2-3 दिन से पूरा बंद था। ये पूरा लाइट वगैरह बिल्कुल रात को बिल्कुल नहीं जगाते। इधर ऊपर से हमारे से जहाज वगैरह जाते रहते थे, हम बहुत डरते थे। बाकी 2-3 दिन से हम सोए नहीं, ऐसे ही बैठे रहते थे रात पूरी। दुकान वगैरह भी बंद रखा? सब बंद था। अभी थोड़ा बहुत हलचल हो रहा है, रोड के ऊपर भी बाइक वगैरह निकल रहा है। इससे 2 दिन में पूरा बंद था। এই মরুপ্রান্তর জুড়ে একাধিক জায়গায় কিন্তু বিএসএফ প্রহরা রয়েছে। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ক্রমাগত কাজ করে যাচ্ছে ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য। রাজস্থান থেকে তুষার ঘটকের সঙ্গে সুমন মহাপাত্র, TV9 বাংলা। শুনলেন তো, এই যেন এক অচেনা শহর ঘুরে ফিরে আসছে এখন লকডাউনের স্মৃতি। সূর্য ডুবলেই আধারে ডুবে যাচ্ছে গোটা শহর। সোনার কেল্লা তখন যেন এক ভুতুড়ে কেল্লার চেহারা নিচ্ছে। আকাশের দিকে তাকালেই মাঝে মধ্যে লাল আলো আর বিস্ফোরণের শব্দ। গত 2-3 দিন এই আতঙ্কের মধ্যেই কাটিয়েছে রাজস্থানের মরু শহর জয়সলমীর। সংঘর্ষ বিরতি ঘোষণার পর ছবিটা ঠিক কিরকম? জয়সলমীর থেকে সুমন মহাপাত্র এবং তুষার ঘটকের এক্সক্লুসিভ প্রতিবেদন দেখুন। সন্ধে নামলেই আধারে ডুবে যাচ্ছিল এই ফোর্ট। মাঝে মধ্যে কানে ভেসে আসছিল বিস্ফোরণের শব্দ। গত 3 দিন ধরে একাধিক পাক ড্রোন রাজস্থানের সীমানা দিয়ে জয়সলমীর, বারমের, বিকানেরে ঢোকার চেষ্টা করেছে। পোখরানে একাধিক ড্রোনকে কার্যত পর্যদুষ্ট করেছে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম। জয়সলমীর শহর থেকে লোঙ্গেওয়ালা আর তানোট সীমান্ত খুব দূরে নয়, তাই বোমার শব্দ শহরের দিকেও শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার জয়সলমীর শহরের আশপাশেও বোমার শব্দ শোনা গিয়েছে। শহরের লোকজন ভয়ে সারা রাত জেগে কাটিয়েছেন। তবে শুক্রবার থেকে সেই শব্দ কমে যায়। অন্ধকারে ডুবে থাকা জয়সলমীর দেখেছে পাকিস্তানের দিক থেকে উড়ে আসা ড্রোন। পরে জানতে পেরেছেন কিভাবে শত্রুর মুখে ছাই দিয়ে সেই ড্রোনগুলি নিষ্ক্রিয় করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। রবিবার থেকে পরিস্থিতি কি একটু একটু করে স্বাভাবিক হচ্ছে? গতকাল রাতেও এখানে ড্রোন দেখা গিয়েছে, বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। তারপর কিন্তু ছন্দে ফিরছে কেল্লা। এই আখাই পোল দিয়ে গাড়ির ভেতরে আসার যে মাত্রা তা বেড়েছে। ক্রমাগত ছন্দে ফিরছে জয়সলমীর। আতঙ্কের থেকে ছাড়িয়ে যাচ্ছে আত্মবিশ্বাস। ভারতীয় জওয়ানদের উপর ভরসা রেখে আবারও মেতে উঠছে জয়সলমীর। রাত্রি নামলে আবারও সোনার কেল্লা আলোয় ঝলমল করবে, আশায় বুক বাঁধছেন এলাকার পর্যটন ব্যবসায়ের সঙ্গে যুক্ত স্থানীয়রা। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুমন মহাপাত্র, রিপোর্ট TV9 বাংলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।